ফিরহাদ হাকিম মহাশয়কে। ওকে আমি অনেক ছোটবেলা থেকে জানি, বোধহয় স্কুলে পড়ার সময় থেকে জানি। তার কারণ ওর বাবার নেতৃত্বে, মানে দুলালদার নেতৃত্বে আমি তখন কংগ্রেস করতাম। আর আমার এমন একটা ভাগ্য যে দুলালদার সাথে আমি কাউন্সিলর ছিলাম, বৌদির সাথে আমি কাউন্সিলর ছিলাম, এখন রানার সাথে আমি কাউন্সিলর। এতক্ষণ বক্তব্য রেখে গেলেন আমার বন্ধু, আমরা একসাথে কর্পোরেশনে কাজ করি, মেম্বার মেয়র ইন কাউন্সিল কনজারভেন্সি, এবং আপনাদের বিধায়ক দেবব্রত মজুমদার আছেন, আমাদের সীমা ঘোষ আছেন, সুশীলা মণ্ডল আছেন, আমার তরুণ আছেন আমাদের ডিজি অনিন্দবাবু আছেন, অনিন্দ কুমার ঘোষ আছেন, রেহান সান্যাল আছেন, পিনাকি ভট্টাচার্য আছেন, অমিত কুমার পাল আছেন, কৃষ্ণা মিত্র আছেন, গোপাল গড়াই আছে, প্রদীপ্তবাবু আছেন, এবং সর্বোপরি আপনারা সবাই আছেন। বৌমা এখানে বসে আছে। আসলে এইটা আমার কাছে, আমি তো একজনের আদর্শে বিশ্বাস করি, একজনের নেতৃত্বে বিশ্বাস করি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি যখন আমাকে, যখন আমাদের মিটিং হচ্ছিল দলের ভেতরে, যে মেয়র নিযুক্ত করার জন্য যে মিটিংটা হয়, সেই মিটিংটা যখন হচ্ছিল কাউন্সিলরদের নিয়ে, তখনই মুখ্যমন্ত্রী আমাকে বললেন যে তোমার কাছে প্রায়োরিটি হবে যাদবপুর এবং টালিগঞ্জে যে জলকষ্ট সেটাকে নিবারণ করে, এটা তোমার কাছে প্রায়োরিটি হবে। এবং সেই সময় থেকে লাগাতার ভাবে চেষ্টা করে যাচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন বুস্টিং পাম্পিং স্টেশন করছি। তার কারণ আপনাদের তো ম্যাক্সিমাম যাদবপুরের অঞ্চলটাই ডিপ টিউবওয়েল নির্ভর। প্রথমে আমি চেষ্টা করেছিলাম যে যদি টালার থেকে জলটা আনা যায়, কিংবা আমাদের গার্ডেন রিচ থেকে যদি জলটা আনা যায়, দেখলাম যে এত বেশি কনজামশন হয়ে গেছে এইসব এলাকায় যে সেখান দিয়ে জল আস্তে আস্তে সেই প্রেসারটা আর থাকছে না। তখন আমরা ঠিক করলাম যে আমাদের যেটা জয়হিন্দ জল প্রকল্প আছে, সেটা 30 মিলিয়ন গ্যালন আছে, সেটাকে আরো 20 মিলিয়ন গ্যালন বাড়িয়ে 50 মিলিয়ন গ্যালন করার। এবং টালিগঞ্জের দিকে, যাদবপুরের ওই শেষ প্রান্তে, সেইখানেও আমরা একটা ঢালাই ব্রিজের কাছে, আমি কেএমডি এর চেয়ারম্যান, ওখানে একটা জায়গা পেলাম, সেখানেও 10 মিলিয়ন গ্যালন জল প্রকল্প একটা প্ল্যানিং করলাম। এবং সেইখানে, ওইখান থেকে জলটা সেই আমার খিদিরপুরে, মানে আমার কনস্টিটুয়েন্সির ভূতঘাট থেকে সেই জলটা এসে আমাদের চেতলা টালিনালার থেকে এসে, টোটাল টালিনালার পাশ থেকে এসে এইখানে জলটা আসবে, এত বড় পাইপলাইনের ব্যবস্থা হলো। এই কাজটা করতে নিশ্চিতভাবে একটু সময় লেগেছে, কয়েকটা বছর লেগেছে। আর একটা বড় অর্থ, বিরাট একটা অর্থ, সেটা জোগাড় করতেও একটা বিরাট সময় লেগেছে। যেমন ধরুন, আমাদের এই ধাপা জল প্রকল্প যেটা আমরা করছি, আরো 20 মিলিয়ন গ্যালন এক্সট্রা, সেটা আমাদের প্রায় 110 কোটি টাকা খরচা হচ্ছে। আমাদের ওইখান থেকে, ধাপার থেকে এই চারিদিকে পাইপলাইন করার জন্য, আর তারপরে পাইপলাইন পাতার পরে রাস্তা ভেঙে যায়, সেই রাস্তাগুলো মেরামতির জন্য প্রায় 250 কোটি টাকা রাখা আছে। তারপর এই যে ধাপার থেকে যে বুস্টিং পাম্পিং স্টেশন গুলো হবে, প্রায় 16টা বুস্টিং পাম্পিং স্টেশন, তার জন্য আরো 80 কোটি টাকা আমরা ধরে রেখেছি। এই ঢালাই ব্রিজে যেটা বললাম 10 মিলিয়ন গ্যালন, সেখানে আমাদের 87 কোটি টাকা শুধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য খরচা হচ্ছে। আমাদের পাইপলাইনের জন্য সেখানে প্রায় 148 কোটি টাকা খরচা হচ্ছে। এবং ওখানেও আমাদের 12টা বুস্টিং পাম্পিং স্টেশনের জন্য প্রায় আরো 60 কোটি টাকা খরচা হচ্ছে। এই যে একটা বিরাট টাকা, প্রায় 700 কোটি টাকার উপরে টাকা, সেই টাকাটা জোগাড় করতে নিশ্চিতভাবে একটা সময় লেগেছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি এত বঞ্চনার পরেও, ঠিক যে কেন্দ্রের একটা অদ্ভুত একটা সেন্টিমেন্ট
হয়তো অমিত শাহজি, হয়তো নরেন্দ্র মোদীজির আছেন, যে আমরা এখানে ভোট পাইনি, আমরা এখানে কোন রকম টাকা দেব না। এই যে একটা একগুয়েমি, যে টাকাগুলো 100 দিনের টাকা আমরা পাবো না, আমরা আবাসনের টাকা পাবো না, আমরা জিএসটির যেটা আমাদের ভাগ সেটা পাবো না, এই বিভিন্নভাবে বঞ্চনা করে প্রায় 1,70,000 কোটি টাকা আমাদের দিচ্ছে না। তার মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু নিশ্চিতভাবে আমাদের কার্পণ্য করেনি যে হ্যাঁ, যাদবপুর টালিগঞ্জের মানুষকে জল দিতে হবে এবং এটা প্রায়োরিটি, তাই এই অর্থটাকে করেছে। নিশ্চিতভাবে অনেকে বলতে পারেন ভাই এটা তো অমৃত প্রজেক্ট। হ্যাঁ, অমৃত প্রজেক্ট। অমৃতটা কি? অমৃত প্রজেক্টে সেন্ট্রাল গভর্নমেন্টের কতটা? সেন্ট্রাল গভর্নমেন্টের এই কলকাতার ক্ষেত্রে 30%, 25%, আর স্টেট গভর্নমেন্টের 75% কন্ট্রিবিউশন। সেই জন্যে বেশিরভাগই টাকাটাই মানে একদম অনেক টাকা হবে, যদি জমি ধরেন প্রায় 90% টাকা সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টের কন্ট্রিবিউশন, যেটা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তাই আমরা যারা কমিটেড টু পিপল, অর্থাৎ যেটা আমার দেবব্রত মজুমদার বলছিলেন যে রানার মতন একটা ইয়াং ছেলে, আমরা যখন আমাদের এখন অনেকটা বয়স হয়েছে, আমার এই 1 জানুয়ারি 66 বছর বয়স, তখন আমরা ভাবি যে একদিন দুলালদা নেই, আমিও একদিন থাকবো না। কিন্তু তখন একটা বল পাই যে আমাদের ইয়াং জেনারেশন, রানার মতন মানুষ আছেন যারা আমাদের পরবর্তীকালে এই নেতৃত্বটা ধরবেন। একটা যুগ শেষ হয়ে যাবে, আরেকটা যুগ শুরু হবে, সেখানে রানার মতন মানুষেরা তারা মানুষের সেবা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, সেই আদর্শ ঠিক যে আমাদের কাছে ওই বড় বড় পুঁথিগুলো নেই, মার্ক্সবাদ, লেনিনবাদ, মাওবাদ, বা বিজেপি যেটা করে গোয়ালকাবাদ বা সাভারকারবাদ, সেই বাদগুলো আমাদের কাছে নেই। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শিখিয়ে গেছেন সেটা হলো ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দি পিপল, অর্থাৎ মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের হয়ে কাজ করার যে কাজটা রানা এখানে করছে। আমরা সবাই তাই এই দিকে চেয়ে থাকি। ও বললো না ক্যাপ্টেন নিশ্চিতভাবে আমি, কিন্তু আমার হাত পা সবটাই হচ্ছে আমাদের কাউন্সিলর, আমাদের এমআইসি, তারা হচ্ছে আমার হাত পা। আমরা একটা টিম মমতা, আমরা সবাই মিলে কাজ করি। আমি নই, আমরা সকলে মিলে কাজ করি এবং সেই কাজটা, পরিষেবাটা মমতাদি যেটা চান যে মানুষ পর্যন্ত পৌঁছয়, তার কারণ আমরা বিশ্বাস করি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেই কাজটাই আমরা সকলে মিলে করছি। এই যে আমার বন্ধু দেবব্রত মজুমদার, কলকাতাকে রিফর্মস কিভাবে হয়েছে? একটা সময় ছিল কলকাতাকে বলা হতো জঞ্জাল নগরী, চারিদিকে জঞ্জাল পড়ে রয়েছে, বাইরের থেকে সব বিদেশিরা আসতো, ছবি তুলতো, বা আমাদের অনেক লোক এই ছবি তুলে বেচতো দারিদ্রতা দেখানোর জন্য, নোংরা দেখানোর জন্য কলকাতা। আর আজকে বিদেশ থেকে, বাংলাদেশ থেকে তো এসছে, অন্য জায়গা থেকেও লোকে আসছে, অন্য স্টেট থেকেও লোক আসছেন দেখার জন্য যে কলকাতা এত বড় রিফর্মস হলো কি করে, যেখানে টোটালটা, এই তো লিপিকা মান্না এসে গেছে, বসো, 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি এসছেন, নাচের স্কুল ছিল। তো যেটা বলছিলাম যে সেখানে আজকে এসে কিন্তু কলকাতায় আর সেই নোংরা নেই, আজকে আর সেরকম জঞ্জাল কোথাও নেই। এটা সম্ভব হয়েছে কারণ ওর পরিকল্পনায় এখানে যে কম্প্যাক্টার সিস্টেম হয়েছে, এটা একটা রেভলিউশন নিয়ে এসছে। এই রেভলিউশনে এখন কি হয়েছে, আর মানুষের গন্ধ নেই, মশা বাইরের সামনে ভ্যাট, সেখানে মশা মাছি ঘুরে বেড়াচ্ছে, সেটা খাবারে গিয়ে পড়ছে, সেটা নেই। একটা কলকাতা আমার চোখের সামনে, আমি আমার মাকে গাড়ি চালিয়ে, নতুন নতুন ছোটবেলা একটা গাড়ি চালিয়ে একটা জায়গায় পৌঁছতে গেছিলাম, সেখানে আমার চোখের সামনে সেই কলকাতা আজও ভাসে, খোলা ড্রেন ছিল,
কয়েকটা বাচ্চা, একটা বাচ্চা না দুটো বাচ্চা সেই ড্রেনের দিকে পেছন করে সেখানে ইয়ে করছিল। আর সেখানে পাশে একটা জায়গায় কয়েকটা লোক মিলে তাস খেলছিল। আমি গাড়িতে চালাতে চালাতে দেখছিলাম, মানে মাকে পৌঁছতে যাচ্ছিলাম। আর সেই তাস খেলার পাশে সেখানে মুড়ি আর তেলে ভাজা বোধহয় ছিল। ওই ড্রেনের ওইখান থেকে একটা মাছি উঠছে, আবার গিয়ে ওখানে পড়ছে, ওখানে বসছে। এই ছিল কলকাতা। সেই কলকাতা আজকে দেবব্রত মজুমদার তার চেঞ্জ করে দিয়ে করেছেন যে আজকের কলকাতায় এমন হয়ে গেছে যে আমরা এখন কলকাতার রাস্তায় ইচ্ছে করলে ঘুমোতেও পারি, শুতেও পারি। একটা ছোট্ট গল্প বলি। এরকম কম্প্যাক্টার আমার পাড়াতেও বসানোর কথা, তো আমরা ওখানে একটা ভিত খুঁড়ে কম্প্যাক্টার স্টেশন করার জন্য করছি। তো ঠিক ওর লাগোয়া একটা বাড়ি ছিল। সেই বাড়িটা হচ্ছে লয়ার্স কোর্ট অফিসার্স কোঅপারেটিভ সোসাইটি, মানে ওখানে কোর্টের অফিস। আমরা আলিপুরে থাকি, তো আমরা আলিপুরের কোর্টের সবাই ওখানে একটা কোঅপারেটিভ করেছে। তো সেখানে আর তারা বেশিরভাগই বামপন্থী যে কোর্টের ইউনিয়ন, সেই সময় তাদের ওই জায়গাটা অ্যালট করেছিল কেআইটি স্কিমে। তো তারা এলো আমার কাছে, ওখানে ভ্যাট ছিল ববি, একদিন না একদিন ভ্যাটটা উঠতো। আমার বাচ্চারা তো এখন ওই মশাগুলো আসে, ভ্যাট থেকে আসে। এবার তুমি যা করছো পার্মানেন্ট, তাদের তো নাতিরাও ওই ভ্যাটের থেকে সেই মশা এসে বা ঘরে ঢুকবে। আমি কিছু বলিনি। বললাম যে রবিবার দিন সময় হবে দাদা? বলে কেন? চলুন না সকালবেলা লেকের ধারে একটু চা খেতে যাবো। বলে তোমাকে একটা কথা বলতে এসছি। আমি ওটা ছাড়ুন না, এটা শুনে নিলাম, তো আপনি চলুন না আমরা সবাই চা খেতে যাবো। তা আমার গাড়ি আরেকটা গাড়ি জোগাড় করলাম, করে দুটো গাড়িতে ওনাদের বোধহয় 6-7 জন আর আমি গেলাম লেকের ধারে। ঠিক লেক কালীবাড়ির উল্টো দিকে একটা কম্প্যাক্টার স্টেশন আছে, ওটা বোধহয় ওরা প্রথম করেছিল। সেটা সামনে আমি আগের থেকে বেঞ্চ পেতে রেখেছিলাম, চালাকে বলে রেখেছিলাম। চালাকে চা খেলাম, আমরা সবাই মিলে বসে চা খেলাম। তারপর বললাম দাদা কোনো গন্ধ পেলেন? বলে না, গন্ধ পেলাম না। তো তখন আমি ওই শাটারগুলোকে তুললাম, এই হচ্ছে কম্প্যাক্টার, আর তার সামনে বসে চা খেলেন, যেটা আপনার বাড়ির সামনে। ওহো সরি, এরকম জিনিস আমরা বুঝতে পারিনি, থ্যাংক ইউ বলে হাত পাত মিলিয়ে আবার গাড়িতে করে ওদের ছেড়ে দিয়ে চলে গেল। এইটা হচ্ছে নতুন কলকাতার, এটা হচ্ছে রিফর্ম। অনেকে ভাবছেন যে আমার মানেটা কি? এটা রিফর্ম, যেটা বাংলাদেশে তখন হাসিনা থাকার সময়, বেগম হাসিনা থাকার সময় যে মেয়র ছিলেন, তিনি লোক পাঠিয়েছিলেন এটা দেখার জন্য। আমাদের বিভিন্ন স্টেট থেকে লোকেরা এসছে এটাকে স্টাডি করার জন্য। এই রানার ওয়ার্ডে একটা সময় যখন নতুন কাউন্সিলর হলো, ডেঙ্গুতে হাইয়েস্ট হয়ে গেল। আমরা এসে এখানে মিছিল করলাম। ডেঙ্গু এই পোদ্দার ছিল, পোদ্দার আমার এখন না, পোদ্দার সেই দুলালদার সময় থেকে। তো মিছিল সব করলাম। তারপর দেখলাম এমন সচেতন হয়েছে ওয়ার্ড যে ডেঙ্গু ভ্যানিশ হয়ে গেছে। সত্যজিৎ রায় সেই ছিল না, ভ্যানিশ, ডেঙ্গু এখানে ভ্যানিশ হয়ে গেছে। এইটা হচ্ছে একটা, যে যারা জনপ্রতিনিধি তাদের এটা হচ্ছে কৃতিত্ব, যে মানুষের পাশে থেকে মানুষকে নিয়ে একা কিচ্ছু করা যায় না, মানুষকে সাথে নিয়ে কাজ করলে সাফল্য পাওয়া যায়। সেটা হয়তো দুলালদার কাছ থেকে, বৌদির কাছ থেকে রানা যে শিখেছে। তাই এইটুকু বয়সে এত ভালো কাজ করছে, আমি তাকে ধন্যবাদ জানাই। এখানে আসলে আমার একটা ভয়ও লাগে, ওর যখন ওর খুঁটি পুজোয় ডাকে তখন আমি ভাবি, ভগবানের কাছে প্রার্থনা করি, আমি একটা ছোট পুজো করি চেতলায়, তো আমি ভাবি যে ভাই আমি এশিয়ান পেন্টস না পাই, যাতে রানা এশিয়ান পেন্টস পায়। তার জন্য রানাকে ভালোবেসে বলছি তা নয়। রানা বলেছে নাকি ববিদারকে দিয়ে খুঁটি পুজো করালে এশিয়ান পেন্টস পাওয়া যায়। তাই আমি ভাবি যে আবার আমি আবার বলবে যে এ হচ্ছে মানে কি বলে ওটাকে, আনলাকি, লাকি নয় ববিদা, অপয়া।
ও আবার আমাকে অপয়া ভাবতেছে না, আমি যাতে পয়া থাকি তার জন্য ওই এশিয়ান পেন্টসে যাতে ও পায়। কিন্তু সত্যি সত্যি খুব ভালো পুজো করে। আপনাদের পুজোটা দেখে আমার খুব ভালো লাগে যে আগে কয়েকটা এরকম ভালো পুজো ছিল, যাদবপুরে এত ভালো পুজো ছিল, কিন্তু এখন কোয়ালিটি এবং আর্টিস্টিক দিক থেকে অনেক অনেক ডেভেলপ, অনেক বড় পুজো আপনারা করছেন। সব দিক দিয়ে যাদবপুর এগিয়ে গেছে। আগে আমাদের একটা অহংকার ছিল, বলতাম না, কিন্তু একটা অহংকার ছিল আমরা কলকাতার, আপনারা অ্যাডেড। কিন্তু যখন বামফ্রন্ট ছিল, বুদ্ধবাবুর কনস্টিটুয়েন্সি হলে কি হবে, এখানে খোলা ড্রেন আছে, এখানে জল জমে, এখানে এই থাকে ওই থাকে, কিন্তু কিন্তু মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সি। এখন মনে হয় যে কেন 106 নম্বর ওয়ার্ডে জন্মালাম না, তাহলে হয়তো আরো বেটার পরিষেবা পেতে পারতাম। যাই হোক, আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। বড় আমাদের নববর্ষ গেল, আপনারা সবাই ভালো থাকুন। প্রার্থনা করি যাতে আপনাদের সবার জীবন সুন্দর হোক, আমাদের এই বছরটা যেন দারুণ কাটে, যে একটা 3 বছর পর পর যাতে রেকর্ড হয়ে যায় রানার এশিয়ান পেন্টস, এটার প্রার্থনা করি। হ্যাঁ, আমি 3 বছর পর পর পাইনি, কিন্তু যাতে রানা পায় সেটাও প্রার্থনা করি। আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। আমরা সকলে একটু 1 সেকেন্ড অপেক্ষা করবেন। আমাদের যে কারণে আজকে মিলিত হওয়া, মাননীয় মহানাগরিক রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমাদের এই ফাউন্ডেশন স্টোর যে শিলান্যাস সেটা করবেন। সাইড দাও, আস্তে আস্তে আগে ওইদিকে সুইচটা। জোরে করতালি দিয়ে আপনারা আমি আবারও সকলকে আবারও ধন্যবাদ জানাই। মাননীয় মহানাগরিককে, ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ককে এবং কলকাতা কর্পোরেশনের সমস্ত আধিকারিকদের।